এনসিপির এই বক্তব্যগুলোই জাতির কাছে আসতো না যদি জামাত ইসলামী আজকে তাদেরকে এই জায়গায় না নিয়ে আসতেন। চোখের সামনে বহু তরুণ কিন্তু ঝরে যাচ্ছে, যেমন ভিপি নুরুল হক নূর। এটা কি হইতে পারে যে আমাকে আপনি আমার দল থেকে আরেক দলে ঢুকিয়ে ওই দলের পদ পাওয়ায় নির্বাচন করাই দিচ্ছেন আর বলছেন কৌশলের অংশ হিসেবে? হাউ ডু ইউ দেখেন রাশেদ প্রধানের দল, সেটাও ঠিকই গিয়েছে। এই প্রধানের দল কি খুব একটা বড় দল ছিল? নাহিদ ইসলামের জ্বালাময়ী ভাষণ বলি আর সত্য তথ্য উপস্থাপনের যেই আমরা প্রেক্ষাপট দেখলাম, এটাকে আপনি কিভাবে দেখেন? একটা মূল্যায়ন চাচ্ছি আর কি। তরুণদীপ্ত বক্তব্য হিসেবে এবং তিনি বর্তমান ছাত্র জনতার নেতৃত্ব দিয়ে উঠে আসা ছাত্র সংগঠনের নেতা হিসেবে পরবর্তীতে জামাত তার প্রতি যে কন্ট্রিবিউশন করলো, স্যাক্রিফাইস করলো, তাকে সিট উপহার দেয়া, এর পরে এরকম একটা বক্তব্য জাতি অবশ্যই প্রত্যাশা করেছে যে তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। আপনি বলতে পারেন যে জামাত আবার এখানে টেনে আনার কি বিষয়টা? আমি মনে করি যে এনসিপির এই বক্তব্যগুলোই জাতির কাছে আসতো না যদি জামাত ইসলামী আজকে তাদেরকে এই জায়গায় না নিয়ে আসতেন, সেই সেন্স থেকে। কারণ যে নির্বাচনের যে কম্প্রোমাইজটা হয়েছে সেখানে তো বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা ধানের শীষ এই দুইটার জায়গায় মানুষ ছিলেন। যারা দাঁড়িপাল্লার সমর্থন নিয়ে এসেছেন তারাও ভালো করেছেন, আর যারা ধানের শীষ নিয়ে এসেছেন তারাও ভালো করেছেন। তো সেই জায়গা থেকে নাহিদ সাহেব যে সিটে এমপি হয়েছেন সেটা ছিল একদম বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সভাপতি জনাব আতিকুর রহমান, উনি একেবারে ফিল্ডটা ঘুচিয়েছিলেন। সেই সিটটা নাহিদ সাহেবকে উপহার দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, এবং জামাত সেখানে কিন্তু খুবই অল্প ভোটের মানে তারতম্যে ওনাকে জিতিয়ে আনা সম্ভব হয়েছে। তো ওনার কাছ থেকে জাতি প্রত্যাশা করেছে যে সংসদে এসে উনি দেশপ্রেমিক ভালো ভূমিকা রেখে দেশের জন্য বক্তব্য দিবেন, এবং সেই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে যে উনি দিতে পেরেছেন। ওখানে ওনার বক্তব্যের মধ্যে রাষ্ট্র, সংস্কার, দেশ, এই সার্বিক বিষয়গুলো যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেটা অবশ্যই সুন্দর, এবং এই বক্তব্যগুলোর মাধ্যমেই জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে বক্তব্যগুলো যখন আসে পরবর্তী সময়ে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন আপনার পিছনে বিভিন্নভাবে কলকাঠি নাড়বে, আপনাকে উৎসাহ প্রদান করতে গিয়েও দূরে ঠেলে দিবে, কৌশলে আপনাকে বলে দিবে আপনি অনেক বড় কিছু, কিন্তু আসলে আপনি অনেক বড় কিছু না। আপনার সমগ্র এই জনগোষ্ঠী যারা সমর্থন জানাচ্ছে, যারা উইশ করছে, এর অলমোস্ট পিপল তারা যারা জামাত বেইজ একটা পরিবর্তন চায়, তারা মানে আমরা বাংলাদেশটাকে জামাত ইসলামের নেতৃত্বে একটা পরিবর্তন চাই, এরকম মানসিকতা যারা লালন করেন তারাই কিন্তু এই এনসিপি বলেন, অন্য যারা দেশপ্রেমিক যারা, সহজ কথা প্রত্যেকেরই তারা হাইলাইটস করছে, তাদের পিছনে ডেডিকেটেড, তাদেরকে মূল্যায়ন করছে। তারা এক জায়গা থেকে, ধরুন একজন ব্যক্তি যদি হজেও যায়, আমার উদাহরণ দিয়েই বললাম, আমি দেশপ্রেমিক, আমাকে ওই দেশপ্রেমিক মানুষ হিসেবেই মূল্যায়ন করে, ব্যক্তি ফয়জুলের বিষয় না। সেখানে গেলে তখন সৎ কথাটাকে মূল্যায়ন করতে গিয়ে আমাকে হয়তো একটু আদর যত্ন করলো, খাওয়ালো, কিংবা হোটেলে রাখলো। ঠিক এটা নাহিদ সাহেব না, শুধু সমগ্র এনসিপির যে কোনো নেতা যদি জাতির প্রত্যাশা পূরণে সঠিক ভূমিকা পালন করে তাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আর জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেখবেন এনসিপির মধ্যেও বা একটু বাম টাইপের কোনো নেতার কোনো বক্তব্য হলে সেটা কিন্তু রিয়্যাক্ট হয় না, পাবলিক ওটাকে ভালোভাবে নেয় না, এবং তাদের কোনো ফ্যান ফলোয়ার্স বেস তৈরিও হয় না। আর যারা একটু দেখবেন ডানপন্থী, একটু ধর্মভিত্তিক, একটু রাষ্ট্রের এই জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, মানে এই দেশীয় বাংলাদেশীয় রাজনীতিটাকে চর্চা করছে, তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। সেই সেন্স থেকে নাহিদ সাহেবের বক্তব্যকে জনতা অ্যাপ্রিসিয়েট করছে, আমিও করছি, এবং আমরা মনে করি যে অবশ্যই তরুণদের কাছেই আগামীর বাংলাদেশ, এবং তরুণরা এগিয়ে আসলে, নীতি নৈতিকতার সাথে যদি এগিয়ে আসে তাহলে সেটা সুন্দর হবে। তবে এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, চোখের সামনে বহু তরুণ কিন্তু ঝরে যাচ্ছে, যেমন ভিপি নুরুল হক নূর। এই যে তাদের দলের একটা, আমি আদতেই জানি না বাংলাদেশে বর্তমানে গণ অধিকার পরিষদ নামে কোনো দল আছে কিনা, মানে এক্সিস্ট করছে কিনা। দল হয়তো কাগজে কলমে আছে, কিন্তু আদতে কি তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে? কিন্তু একটা সময় কিন্তু এই তরুণদের দলকেই মানুষ মনে করেছিল যে তারা দেশপ্রেমিক, তারা এগিয়ে যাবে। কিন্তু যখন তারা লাইনচ্যুত হলেন, শুধু ক্ষমতার জন্য, এমপিত্বর জন্য, মন্ত্রিত্বর জন্য তো আমার রাজনীতি না, আমার কাছে মনে হচ্ছে যে এখন সব একাকার হয়ে গিয়েছেন বিএনপির মধ্যে। মানে তাদের দলের একজন সাধারণ সম্পাদক সে পদত্যাগ করে চলে গেলেন বিএনপিতে, আবার তার দলেরই সভাপতি বলছেন যে এটা কৌশলের অংশ হিসেবে উনি গিয়েছেন। আমি বুঝতেছি না যে কোথায় আদর্শ আর কোথায় কৌশল। মানে এটা কি হইতে পারে যে আমাকে আপনি আমার দল থেকে আরেক দলে ঢুকিয়ে ওই দলের পদ পাওয়ায় নির্বাচন করাই দিচ্ছেন আর বলছেন কৌশলের অংশ হিসেবে? হাউ ডু ইউ ইটস টোটালি ফান।
তো আমি সেই জায়গা থেকে বলছি যে এই রকম এক্সাম্পলও কিন্তু আমাদের চোখের সামনে আছে, যে জোট করতে গিয়ে দল বিলীন হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন বিএনপির সাথে যারাই জোট করেছে সব পার্টি ভেনিশ হয়ে গিয়েছে, একটা পার্টি এক্সিস্ট নাই। শুধুমাত্র জামাতের সাথে যারা জোট করেছে প্রত্যেকেই কিন্তু যার যার পার্টির নামে এখনও বাংলাদেশে জনপ্রিয়। যেমন রিকশা মার্কার মামুনুল হক সাহেব, এই পার্টি নির্বাচনের আগে যতটা মানুষ চিনত তার চেয়ে এখন বেশি চেনে, তার কাছে মানুষের এখন বেশি আছে। তার 2 জন এমপি সংসদে আছে, তার দেখা গেল নারী এমপি একজন সংসদে ঢুকেছে, ভবিষ্যতে হয়তো আপার হাউসেও তিনি যেতে পারবেন। এই যে জোটের ইমিডিয়েট গুড সিদ্ধান্ত নেওয়ার কারণে মামুনুল হক টিকে গিয়েছে। আবার একই সাথে দেখেন রাশেদ প্রধানের দল, সেটাও টিকে গিয়েছে। এই প্রধানের দল কি খুব একটা বড় দল ছিল, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য একটু হলেও আছে। এখন তার বোন সেখানে সংসদ সদস্য, উনিও হয়তো হবেন আপার হাউস বা অন্য কোথাও সুযোগ পেলে আসবেন। এভাবে করে আপনি দেখেন সবার ছোট ছোট দল তারা অস্তিত্ব নিয়ে টিকে আছে। এনসিপি তো আছেই, এনসিপি জামাতের সাথে যাওয়ার কারণে এখন এবি পার্টি আছে বা অন্যরা যারাই আছে টুকটাক মানে একটু হলেও বেঁচে আছে, কিন্তু অন্যরা কিন্তু নাই। তো তরুণদেরকে এ ব্যাপারে কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখতে হবে।